আমি সুমি আক্তার। আজ আমার অফিসের টেবিলের উপরে একটি নাম ফলক রাখা আছে। সেখানে লেখা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমি আক্তার। প্রতিদিন অসংখ্য মানুষ আমার অফিসে আসে। কেউ ন্যায় বিচার চায়, কেউ জমির ঝামেলা নিয়ে আসে, কেউ আবার চোখে একরাশ আশা নিয়ে আমার দিকে তাকিয়ে থাকে। কিন্তু আমি যখন তাদের দিকে তাকাই, তখন আমার চোখের সামনে ভেসে ওঠে আরেকটা ছবি। একটা ছোট্ট গ্রাম, কাঁচা রাস্তা, ধানের ক্ষেত, টিনের ছাউনি দেয়া একটা ভাঙাচোরা বাড়ি, আর সেই বাড়ির উঠোনে খালি পায়ে দৌড়ে বেড়ানো ছোট্ট একটা মেয়ে। সেই মেয়েটাই আমি। আমাদের গ্রামটা ছিল খুব সাধারণ। বর্ষায় রাস্তা কাদায় ভরে যেত, আর গরমকালে মাঠের মাটি ফেটে যেত। আমার বাবা আব্দুল কাদের ছিলেন একজন সাধারণ কৃষক। নিজের জমি বলতে মাত্র কয়েক শতাংশ, বাকি সবই অন্যের জমি বর্গা নিয়ে চাষ করতেন। ফজরের আজানের আগেই তিনি ঘর থেকে বের হয়ে যেতেন, কাঁধে লাঙল, হাতে কোদাল, মুখে একটাই কথা, আল্লাহ ভরসা। আমার মা রহিমা বেগম সংসারের সব দায়িত্ব একা সামলাতেন। ভোরে উঠে রান্না, তারপর গরুকে খাবার, তারপর হাঁস মুরগি, আবার আমাদের স্কুলের জন্য প্রস্তুত করা। আমাদের সংসারে ছিলাম আমরা 2 ভাই বোন। আমি বড়, আমার ছোট ভাই সোহেল। সোহেলের বয়স তখন মাত্র 8 বছর। আমার পেছন পেছন ঘুরে বেড়ানোই ছিল তার সবচেয়ে বড় কাজ। আমরা গরিব ছিলাম, খুব গরিব। কিন্তু বাবা সবসময় একটা কথা বলতেন, টাকা না থাকলে মানুষ গরিব হয় না, স্বপ্ন না থাকলে মানুষ গরিব হয়। সেই স্বপ্নটাই বাবা আমার ভেতর ঢুকিয়ে দিয়েছিলেন। আমি ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালোবাসতাম। স্কুলে সবসময় প্রথম 3 জনের মধ্যে থাকতাম। কিন্তু আমার এই ভালো ফলাফলের চেয়েও বড় ছিল আমাদের অভাব। অনেকদিন এমন গেছে সকালে শুধু লবণ আর ভাত খেয়ে স্কুলে গেছি, কখনো শুধু পান্তা ভাত, আর কখনো খালি পেটে। কিন্তু মা কখনো বুঝতে দিতেন না যে ঘরে খাবার নেই। তিনি হাসি মুখে বলতেন, আজকে পান্তা খেলে মাথা ঠান্ডা থাকবে। আমি তখন বুঝতাম না, এখন বুঝি। মা আসলে নিজের ভাগের খাবারটাও আমাদের জন্য দিয়ে দিতেন। একদিন স্কুলে যাওয়ার সময় দেখি আমার স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। মা পুরনো একটি সেফটি পিন দিয়ে সেটাকে আটকে দিলেন। তারপর বললেন, আরো কয়েকটা দিন কষ্ট কর মা। আমি শুধু মাথা নাড়লাম। স্কুলে ঢুকতেই কয়েকজন সহপাঠী হাসতে শুরু করলো। একজন বলল, এই যে সেফটি পিনের জুতা এসেছে। আর একজন বলল, ওর বাবা তো গরিব কৃষক, নতুন জুতা কিনবেই বা কি দিয়ে। আমি কিছু বলিনি, চুপচাপ নিজের বেঞ্চে বসেছিলাম। কিন্তু ভেতরে ভেতরে মনে হচ্ছিল যেন মাটির নিচে ঢুকে যাই। সেদিন স্কুল ছুটির পরে আমি বাড়িতে ফিরতে চাইনি। রাস্তার পাশে বড় আম গাছটার নিচে বসে কাঁদছিলাম। হঠাৎ বাবা মাঠ থেকে ফেরার পথে আমাকে দেখে ফেললেন। তিনি আমার পাশে বসে খুব শান্ত গলায় জিজ্ঞেস করলেন, কাঁদছিস কেন মা? আমি সব খুলে বললাম। বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর নিজের রুক্ষ হাতটা আমার মাথায় রেখে বললেন, আজ যারা তোকে নিয়ে হাসছে, একদিন তারাই তোর জন্য দাঁড়িয়ে সম্মান করবে। আমি অবাক হয়ে বাবার মুখের দিকে তাকিয়েছিলাম। তিনি আবার বললেন, মানুষের কথায় কান দিবি না, তোর বইটাই হবে তোর সবচেয়ে বড় শক্তি। সেদিন বাড়ি ফিরে আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই একটা কথা বলেছিলাম, আমি একদিন সফল হব। শুধু নিজের জন্য নয়, আমার বাবা মায়ের জন্য। সেদিন আমি জানতাম না সেই ছোট্ট প্রতিজ্ঞাটাই একদিন আমার পুরো জীবন বদলে দেবে। সেদিন বাবার বলা কথাগুলো আমার ছোট্ট মনটাকে অদ্ভুত এক সাহস দিয়েছিল। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, মানুষ আমার পোশাক দেখে বিচার করুক, কিন্তু আমার ফলাফল দেখে যেন আর কখনো আমাকে ছোট করে কথা বলতে না পারে। এরপর থেকে আমার দিন শুরু হতো খুব ভোরে। ফজরের আজান শুনে ঘুম থেকে উঠে পড়তাম। প্রথমে উঠান ঝাড়ু দিতাম, তারপর নলকূপ থেকে পানি তুলে বড় বড় কলস ভর্তি করতাম। মাকে রান্নায় সাহায্য করতাম। সোহেল তখনও আধঘুমে বিছানায় পড়ে থাকত। আমি তার স্কুল ড্রেস গুছিয়ে রাখতাম, বই খাতা ব্যাগে ভরে দিতাম। মা মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে বলতেন,
তুই না থাকলে এই সংসারটা আমি একা একা সামলাতে পারতাম না। মায়ের কথায় হাসতাম, কিন্তু মনে মনে একটা কষ্ট কাজ করত। আমি জানতাম এই সংসারে আমার ছোটবেলা খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। যে বয়সে অন্য মেয়েরা পুতুল নিয়ে খেলতো, সে বয়সে আমি সংসারের হিসাব শিখে ফেলেছিলাম। স্কুলে যাওয়ার আগে মা একটা ছোট্ট টিফিন বক্সে ভাত আর আলু ভর্তা দিয়ে দিতেন। অনেকদিন সেটাও থাকতো না। আমি বলতাম, মা আজ আমার ক্ষুধা নেই। মা বুঝতেন আমি মিথ্যে বলছি, কিন্তু তিনিও কিছু বলতেন না, কারণ তিনি জানতেন ঘরে আর খাবার নেই। একদিন দুপুরে স্কুল ছুটি হওয়ার পর সবাই ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছে। আমি মাঠের এক কোণে বসে শুধু পানি খাচ্ছিলাম। আমার ক্লাসের এক বান্ধবী এসে জিজ্ঞেস করলো, তুই কিছু খাবি না? আমি হেসে বললাম, বাড়ি গিয়ে খাবো। আসলে বাড়িতেও সেদিন রান্না হয়নি। সন্ধ্যায় বাবা যখন বাড়ি ফিরলেন, তখন তার মুখটা আগের চেয়ে আরো ক্লান্ত লাগছিল। মাটিতে বসেই দীর্ঘশ্বাস ফেলে বললেন, এবার ধানের দাম খুব কম, মহাজনের টাকা শোধ করতেই সব শেষ হয়ে গেল। মা চুপচাপ বসেছিলেন। আমি বুঝতে পারছিলাম বাবার কণ্ঠে যে অসহায়ত্ব, সেটা তিনি আমাদের সামনে কখনো প্রকাশ করতে চাইতেন না। সে রাতেই আমি একটা সিদ্ধান্ত নিলাম, পড়াশোনার পাশাপাশি আমি ছোট ছোট বাচ্চাদের পড়াবো। পরদিন গ্রামের এক চাচার ছেলেকে পড়ানো শুরু করলাম। মাস শেষে হাতে টাকা পেলাম মাত্র 500। টাকাগুলো হাতে নিয়ে আমার মনে হচ্ছিল আমি যেন বিশাল কোনো সম্পদ পেয়ে গেছি। আমি দৌড়ে বাড়ি এসে টাকাগুলো মায়ের হাতে দিলাম। মা অবাক হয়ে বললেন, এগুলো কোত্থেকে এলো? আমি হেসে বললাম, এটা আমার প্রথম উপার্জন। মা টাকাগুলো হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর আমার কপালে চুমু খেয়ে বললেন, আল্লাহ তোকে অনেক বড় মানুষ করুক মা। আমি তখনও বুঝিনি মায়ের সে দোয়াটা একদিন সত্যি হয়ে যাবে। এরপর ধীরে ধীরে আরও কয়েকটা টিউশনি পেলাম। সন্ধ্যা নামলে বইয়ের ব্যাগ নিয়ে এক বাড়ি থেকে আরেক বাড়ি ছুটতাম। রাত করে বাড়ি ফিরতাম, তারপর নিজের পড়া। ঘুমাতে ঘুমাতে মাঝরাত। তাও কোনো অভিযোগ ছিল না, কারণ প্রতিদিন বাবার ঘামে ভেজা শার্টটা দেখলে আমার নিজের কষ্টকে খুব ছোট্ট মনে হতো। কিন্তু জীবন যেন আমাদের একটু ভালো থাকতে দিতে চাইছিল না। একদিন বিকেলে খবর এলো, বাবা মাঠে কাজ করতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েছেন। আমি আস্তহল ছুটে গেলাম। দেখলাম কয়েকজন মানুষ বাবাকে ধরে রাস্তার পাশে বসিয়ে রেখেছে। বাবার ঠোঁট শুকিয়ে গেছে, চোখ আধ খোলা। আমি বাবার হাত ধরে কাঁদতে কাঁদতে শুধু বলেছিলাম, বাবা তুমি কথা বলো। গ্রামের একজন বললেন, হাসপাতালে নিতে হবে। কিন্তু আমাদের হাতে তখন হাসপাতালে নেওয়ার মতো টাকাও ছিল না। শেষ পর্যন্ত গ্রামের কয়েকজন ভালো মানুষ টাকা তুলে বাবাকে উপজেলা হাসপাতালে নিয়ে যেতে সাহায্য করলেন। সেদিন হাসপাতালের করিডোরে বসে আমি জীবনের প্রথমবার এত অসহায় অনুভব করেছিলাম। আমি বারবার আল্লাহর কাছে শুধু একটা কথাই বলছিলাম, আমার বাবাকে ভালো করে দাও। আমি আরও কষ্ট করব, আরও পড়ব, কিন্তু বাবাকে আমার কাছ থেকে কেড়ে নিও না। ডাক্তার কিছুক্ষণ পর বেরিয়ে এসে বললেন, ওনার শরীর খুব দুর্বল, অতিরিক্ত পরিশ্রম করেছেন, কিছুদিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। ডাক্তারের কথা শুনে আমার বুকটা কেঁপে উঠল, কারণ আমি জানতাম আমাদের সংসারে বিশ্রাম মানে অভাব, আর সেই অভাবের সঙ্গে লড়াই করার জন্য আমাদের আরও শক্ত হতে হবে। আজকের গল্প এতটুকুই। আগামীকাল এটা শেষ হবে। আর আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন।